সবাইকে ক্লাস নাম্বার 1-এ স্বাগতম। আজকে আমরা অ্যানিমিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো আমি আছি বিজয় আপনাদের সাথে। যারা আমার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশনটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাপোর্ট করবেন। সো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাই। আমাদের টপিক হচ্ছে আজকে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে? রক্ত শূন্যতা না, রক্ত স্বল্পতা, ঠিক আছে? অনেকে বলে রক্ত শূন্যতা, কথাটা ভুল, রক্ত স্বল্পতা, ঠিক আছে? এখন আমরা জানার চেষ্টা করব যে অ্যানিমিয়ার ডেফিনিশনটা আমরা একটু দেখি কি আছে। অ্যানিমিয়ার ডেফিনিশনে বলা আছে, অ্যাকর্ডিং টু WHO, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ হিমোগ্লোবিন লেভেল less than 12 gram per deciliter in women and 13 গ্রাম পার ডেসিলিটার ইন ম্যান। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটারের কম যখন আমাদের হিমোগ্লোবিন থাকবে ব্লাডে, তখন আমরা সেটাকে বলতেছি অ্যানিমিয়া। এবং পুরুষের ক্ষেত্রে 13-র চেয়ে যখন কমে চলে আসবে তখন আমরা সেটাকে বলতেছি অ্যানিমিয়া। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশন, এবং এটা আপনারা সবসময় দুইটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এ নাম্বারে যে 2 মার্ক সেটা কিন্তু আপনারা ফুল পাবেন। এরপরে আমরা আরও দুইটা আছে এখানে ডেফিনেশন, আমরা দুইটাই দেখব। আচ্ছা, 2 নাম্বারটা মনে হয় সবচেয়ে ভালো দেয়া আছে। দেখেন কি বলা আছে, অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিডাকশন অর্থাৎ কি, কমে যাওয়া, ইন নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ সার্কুলেটিং রেড ব্লাড সেলস, অর্থাৎ আরবিসিটা কমে যাবে, হোয়েন দ্য হিমোগ্লোবিন কন্টেন্ট, অর্থাৎ হিমোগ্লোবিন কন্টেন্ট যেটা ইজ বিলো দ্য নর্মাল লেভেল। নর্মাল লেভেল কত আমরা নিচে বিস্তারিত পড়ব। ফর পার্টিকুলার এজ, পার্টিকুলার বয়স, রেজাল্টিং ইন ডিক্রিজড অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। অর্থাৎ আমরা কিন্তু জানি হিমোগ্লোবিন কি একটা রেসপিরেটরি পিগমেন্ট, তাই না? আমরা জানি এই হিমোগ্লোবিনের কারণে আমাদের ব্লাডের কালার রেড হয়, তাই না? এবং এটা কিন্তু অক্সিজেন ক্যারি করে, ঠিক আছে? সো এইটা যখন হিমোগ্লোবিনটা কমে যাবে, দেখেন এখানে বলছে যে রেজাল্টিং ইন ডিক্রিজ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। তাহলে হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেনটা ক্যারি করে, এইটা যেহেতু কমে যাচ্ছে আমাদের ব্লাডে, সেহেতু অক্সিজেন যে ক্যারি করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? সো এটা পারুল দত্ত রেফারেন্সে 2nd এডিশনের বই তার। আচ্ছা, এরপরে আরেকটা ডেফিনেশন আমরা একটু দেখব। দেখেন কি বলছে, অ্যানিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ ডিক্রিজড হিমোগ্লোবিন কন্টেন্ট পার ইউনিট ভলিউম অফ ব্লাড। সেই একই কথা, ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স। ডিফারেন্ট এজ হতে পারে এবং সেক্স, যেমন মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে? বাট এখানে বলছে হিমোগ্লোবিন লেভেল লেস দ্যান কত, 11 গ্রাম পার ডেসিলিটার ইন চিলড্রেন বিটুইন 6 months and 6 years and below 12 gram per deciliter in older children are recognized as anemia, ঠিক আছে? সো এটা আমাদের অ্যানিমিয়ার ডেফিনেশন। আমরা একটু ছবির সাহায্যে যদি পার্থক্যটা দেখি, দেখেন নর্মাল অ্যামাউন্ট অফ রেড ব্লাড সেল, দেখেন আরবিসি কত, মানে এক কথায় আরবিসিটা কমে যাবে, ঠিক আছে? দেখেন নর্মাল অ্যামাউন্ট অফ আরবিসি কতগুলো, এবং দেখেন অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসিটা কমে গেছে, আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। সো এইটা আমাদের অ্যানিমিয়ার ডেফিনেশন গেল। এখন আমরা দেখব অ্যানিমিয়ার নর্মাল যে রেঞ্জ আছে ডিফারেন্ট এজে, আমরা সেটা একটু দেখব। দেখেন এখানে বলতেছে, ইন অ্যাডাল্ট মেল, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে অ্যাডাল্ট, 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড, অর্থাৎ 14 থেকে 18 গ্রাম, এটা নর্মাল হিমোগ্লোবিন আমাদের যতটুকু থাকা দরকার সেইটা, ঠিক আছে? এটা অ্যানিমিয়ার ক্ষেত্রে না, এখানে একটু মিস্টেক আছে, যে নর্মাল রেঞ্জ আমাদের কতটুকু হিমোগ্লোবিন থাকা প্রয়োজন আছে সেইটা। আর অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে 12 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড এই হিমোগ্লোবিন থাকা দরকার। অ্যাট বার্থ
23 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড থাকে হিমোগ্লোবিন, এবং এক মাস যখন হয়ে যায় এট 1 মান্থ 10.5 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড, আর 1 বছর বয়সে হচ্ছে 12 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। সো এখানে নোটে দেখেন দেয়া আছে কি জিএম পার ডিএল, এটার ফুল মিনিং আছে, জিতে হচ্ছে গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডেফিনিশন এবং নর্মাল রেঞ্জ গেল। আমরা এখন দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া অ্যাকর্ডিং টু দেখেন ইটিওলজি, অর্থাৎ কজ এবং ইটিওলজি একই আমরা জানি, ঠিক আছে, কারণ। আর একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ স্ট্রাকচারের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা হয় সেটা, বা টাইপস অফ অ্যানিমিয়া, ঠিক আছে। সো আমরা দেখি কি বলা আছে। দেখেন ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া প্রথমে আছে কি ডিউ টু ব্লাড লস, অর্থাৎ ব্লাড যদি লস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনটাও কিন্তু কমে যাবে, তাই না। সো এখন দেখেন আমরা দেখি কি কি কজ আছে। ব্লাড লসের কারণে হচ্ছে ট্রমা, ঠিক আছে, অ্যাকিউট অর্থাৎ হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ, অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ, এবং ক্রনিক হচ্ছে দীর্ঘদিন যাবত যেটা সেটা। এখন অ্যাকিউট যে কজগুলো আছে যেমন ট্রমার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফিজিক্যাল ইনজুরি। ট্রমা হচ্ছে সাপোজ আপনার অ্যাক্সিডেন্ট, কোনো ফিজিক্যাল ইনজুরি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ব্লাড লস হয়ে গেছে, অ্যানিমিয়া হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে কজ। এখন 2 নম্বরে দেখেন আছে হেমাটেমেসিস। হেমাটেমেসিসটা কি? ভমিটিং অফ ব্লাড, যখন সে যখন ব্লাড ভমিটিং করবে, অর্থাৎ রক্তবমি যেটা বাংলায়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি যে হেমাটেমেসিস, ঠিক আছে, একটা টার্ম। আচ্ছা, এখন ক্রনিক দেখেন যে দীর্ঘদিন যেটা হুকওয়ার্ম ইনফেস্টেশন। এখন হুকওয়ার্মটা কি আপনার ওই এটা হচ্ছে কৃমি, ঠিক আছে, হুকওয়ার্ম ইনফেস্টেশন। কৃমি যদি দীর্ঘদিন যাবৎ থাকে ইন্টেস্টাইন, এরা হচ্ছে হুকওয়ার্ম বলা হয় কেন, ওরা হচ্ছে হুকের মতো হচ্ছে আটকে থাকে, ঠিক আছে, এবং ওখান থেকে হচ্ছে ব্লাড শোষণ করে, হ্যাঁ। সো এই কারণে হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। এরপরে আছে পলিপোসিস, ঠিক আছে। পলিপোসিস হচ্ছে ওই যে আমরা যেমন নাকে দেখি না, নাকে পলিপাস বাড়ছে, সেরকম ইন্টেস্টাইনেও কিন্তু পলিপোসিস হতে পারে। দেখেন ছবি দেয়া আছে এখানে সুন্দর করে দেখেন, ওই যে এটা হচ্ছে নন ক্যান্সারাস টিস্যু, ঠিক আছে, এটা কিন্তু ক্যান্সারাস টিস্যু না। দেখেন জাস্ট এক কথায় যদি আমি বাংলায় বলি যে মাংস বৃদ্ধি পায়, ঠিক আছে, দেখেন টিস্যু ফরমেশন, এই যে দেখেন ইন্টেস্টাইনের ভিতরে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিপোসিস, ঠিক আছে। এখন হচ্ছে প্রোল্যাপস রেকটাম আমরা সব কিছু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। দেখেন আমরা প্রথমে দেখতেছি যে নর্মাল একটা রেকটাম, এই যে এখানে দেখেন, এবং আমরা দেখতেছি প্রথমে হচ্ছে নর্মাল রেকটাম, এরপরে দেখেন রেকটাল প্রোল্যাপস অর্থাৎ স্থানচ্যুত, ঠিক আছে, যেখানে রেকটামের থাকার কথা সেখানে নাই, অর্থাৎ দেখেন যে বাইরে চলে আসছে রেকটামটা, তাই না, স্থান বিচ্যুতি, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি প্রোল্যাপস রেকটাম, ঠিক আছে, রেকটাম হচ্ছে স্থানচ্যুত হয়ে যাবে। এরপরে আমরা দেখতেছি কি আছে পোর্টাল হাইপারটেনশন এখানে নাই দেয়া। আচ্ছা, পোর্টাল হাইপারটেনশনের ছবিটা এখানে দেয়া নাই। সো পোর্টাল হাইপারটেনশনটা কি, যে আমাদের যে পোর্টাল ভেইন সেখানে হচ্ছে প্রেশারটা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, পোর্টাল ভেইনে প্রেশারটা ইনক্রিজ হয়ে যাবে। আমরা এটা নিচে আরও সুন্দরভাবে দেয়া আছে, আমরা সেটা দেখি, ঠিক আছে। দেখেন আমি সবগুলা কিন্তু নিচে নোট করে দিয়ে দিছি, এই যে দেখেন এখানে দেয়া আছে, দেখেন পোর্টাল হাইপারটেনশনটা কি আমরা দেখি, ইনক্রিজ প্রেশার উইদিন দ্য পোর্টাল ভেনাস সিস্টেমের সাথে কিন্তু লিভারও কানেক্টেড। এই যে দেখেন আমরা হেপাটিক মানে বুঝি যে লিভার, তাই না, হেপাটিক রিলেটেড কিছু। দেখেন হেপাটিক ভেনাস প্রেশার গ্রেটার দ্যান 5 mmHg, যখন হেপাটিক ভেনাস প্রেশারটা 5 মিলিমিটার অফ মার্কারির চেয়ে বেশি হবে তখন আমরা সেটাকে বলবো পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে। আচ্ছা, আমরা সবগুলা নোট কিন্তু করে রাখছি। এরপরে হচ্ছে আলসারেটিভ কলাইটিস, সেম আমরা ওখানে আমরা দিয়ে রাখছি। আলসারেটিভ কলাইটিসটা কি আমরা একটু দেখে নেই, সবগুলা কিন্তু আমরা নোট করে দিছি আপনাদের সুবিধার জন্য। দেখেন আলসারেটিভ কলাইটিসটা কি,
আলসারেটিভ কোলাইটিসের কারণে অ্যানিমিয়া হয়। এখন সেটা কি আমরা দেখব। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ঠিক আছে, ইন হুইচ অ্যাবনর্মাল রিয়াকশন অফ ইমিউন সিস্টেম কজ ইনফ্লামেশন অ্যান্ড আলসার ইন দ্য লাইনিং ইন দ্য লার্জ ইন্টেস্টাইন। অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে যে আপনার লাইনিং আছে, ইনার ভিতরের সাইডে যে মেমব্রেন আছে সেইটার হচ্ছে ইনফ্লামেশন হয়, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আলসারেটিভ কোলাইটিস। যেহেতু দেখা যাচ্ছে যে আলসার হয়েছে, ঠিক আছে, আলসার তোমরা সবাই জানি। সো কোলাইটিস মানে বুঝতেছি এখানে কোলন, আর আইটিস থাকলে তো আমরা জানি কি লাস্টে যদি আইটিস থাকে কোথাও সেটাকে কি বলে, আইটিস মানে হচ্ছে লাস্টে যদি আমরা দেখি আইটিস আছে তাহলে বুঝবো সেটা কোনো ইনফ্লামেশন। তাহলে আলসারেটিভ কোলাইটিস আমরা দেখলাম যে একটা ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এরপরে হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। এরপরে হেমোলাইটিক অ্যানিমিয়া, দেখেন হেমোলাইটিক অ্যানিমিয়া কি আমরা সেটাও দিয়ে দিছি। ইনক্রিজ রেট অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ অ্যাবনর্মাল ব্রেকডাউন অফ আরবিসি। আরবিসি যখন ভেঙে যায়, ঠিক আছে, ডিস্ট্রাকশন অর্থাৎ ভেঙে যায়, এই যে অ্যাবনর্মাল ব্রেকডাউন অফ আরবিসি, আরবিসি যখন ভেঙে যায় তখন আমরা সেটাকে বলতেছি হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। এই জন্য হেমোলাইটিক। আর আমাদের হেম থাকলে বুঝতে হবে যে ব্লাড রিলেটেড কোনো ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে। এখন এরপরে দেখেন ইনট্রিনস্টিক অর্থাৎ ইনহেরিটেড হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা হচ্ছে আপনার বংশগত, ঠিক আছে, অর্থাৎ জিনগত বা আপনি এটাই যাই বলেন না কেন, বংশগত যেটা, ঠিক আছে। এখন এখানে দেখেন প্রথমটা আছে কি ডিসঅর্ডার্স অফ হিমোগ্লোবিন সিনথেসিস। এখন এই হিমোগ্লোবিন সিনথেসিসের ডিসঅর্ডার কি কি? সিনথেসিস মানে হচ্ছে আপনার বাংলাটা হচ্ছে সংশ্লেষণ, ঠিক আছে, সংশ্লেষণ। এখন আছে থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া। আমরা এই দুইটা সম্পর্কে আবার একটু নিচের দিকে দেখব যে থ্যালাসেমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া দুইটা কি জিনিস, ঠিক আছে। থ্যালাসেমিয়াটা কি? দেখেন ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, আমরা একটু আগে পড়লাম যে এটা বংশগত, ঠিক আছে। আচ্ছা, এখন কি এটা কেন হচ্ছে? মিউটেশন অর্থাৎ চেঞ্জ ইন ডিএনএ অফ সেল দ্যাট মেক হিমোগ্লোবিন। যে সেলগুলো আমার যে ডিএনএ সেলগুলো আমার হিমোগ্লোবিন তৈরি করতেছে সেইগুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য থ্যালাসেমিয়াটা হচ্ছে। এখন সিকেল সেল অ্যানিমিয়াটা কি? সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে স্প্লিন কজ করে, ঠিক আছে। সিকেল সেল অ্যানিমিয়া স্প্লিনের কারণে হয়, ঠিক আছে। আমরা ওখানে আরও বিস্তারিত পড়বো, ওখানে অবশ্যই দেয়া আছে সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, নাই যেহেতু সিকেল সেল অ্যানিমিয়া ওইটাই স্প্লিনের অ্যাবনর্মালিটিস, ঠিক আছে। সিকেল সেল অ্যানিমিয়ার আমরা ছবি দেখি কি হয় সিকেল সেল অ্যানিমিয়া হলে। দেখেন এখানে একটা নর্মাল রেড ব্লাড সেল দেওয়া আছে এবং সিকেল সেল অ্যানিমিয়া ক্ষেত্রে দেখেন এই যে আরবিসিগুলা কেমন হচ্ছে, কি বলবো এটাকে, নৌকার মতো হয়ে গেছে, দেখেন নৌকার মতো সাইজ হয়ে গেছে, স্ট্রাকচার দেখেন। সো এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার সেল এবং এটা হচ্ছে নর্মাল ব্লাড সেল, ঠিক আছে। সো সিকেল সেল অ্যানিমিয়া হলে আমাদের এই প্রবলেমটা দেখা দিবে। এরপরে দেখেন রেড সেল এনজাইম ডেফিসিয়েন্সি। রেড সেল এনজাইম ডেফিসিয়েন্সি, আমাদের রেড সেল উৎপাদনের জন্য কিন্তু এই G6PD এটা কিন্তু প্রয়োজন। এখন আমরা একটু G6PD এটা কি আবার একটু দেখে আসি, তাই না। G6PD-র ফুল মিনিং হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। আপনারা এগুলা লিখে নিতে পারেন ভিডিওগুলো থামিয়ে। সো দেখেন এটা হচ্ছে G6PD-র ফুল মিনিং। এটা ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এটা ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার আরবিসিটা তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্সট্রিনস্টিক অ্যাবনর্মালিটিস, ঠিক আছে। এক্সট্রিনস্টিক অর্থাৎ এটা হচ্ছে বংশগত নয় বা জিনগত নয়, এটা বাইরের সম্পূর্ণ আলাদা অ্যাবনর্মালিটিস। দেখেন কি বলা আছে, ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে হচ্ছে অজানা, কারণটা অনেক সময় অজানা, ঠিক আছে। ড্রাগ অ্যাসোসিয়েটেড, কিছু ড্রাগ ইনটেক করার ফলেও কিন্তু এই অ্যানিমিয়া হতে পারে। এরপরে দেখেন SLE, ঠিক আছে, আমরা এইটা সম্পর্কেও বিস্তারিত লিখে রাখছি। দেখেন SLE
হচ্ছে ফুল মিনিংটা দেখেন, সিস্টেমেটিক লুপুস ইরিথিমাটোসাস, ঠিক আছে। এটা একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের ইমিউন সিস্টেম নিজেই নিজের অর্গানগুলোকে অ্যাটাক করে ভুলবশত, ঠিক আছে। এটা হচ্ছে SLE। আচ্ছা, এরপরে আছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া তো আমরা জানি, ঠিক আছে, যে মশার কামড়ে হয়, মুড অফ ট্রান্সমিশন এটাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হাইপার স্প্লিনিজম। হাইপার স্প্লিনিজমটা কি আমরা একটু দেখে আসি। দেখেন কি বলছে, হাইপার স্প্লিনিজমটা হচ্ছে স্প্লিন যখন ওভার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। স্প্লিন যখন, দেখেন কি বলা আছে, স্প্লিন বিকাম ওভার অ্যাক্টিভ ইন ডুইং ইটস জব। স্প্লিনের অবস্থানটা আমরা যদি দেখি, দেখেন এই যে ছবির সাহায্যে আমরা সুন্দরভাবে দেখতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াসের ঠিক একদম উপরের দিকে এই যে দেখেন স্প্লিন হচ্ছে এইটা, ঠিক আছে। এটা যখন ওভার অ্যাক্টিভিটি করবে, অতিরিক্ত কাজ করবে, তখন হচ্ছে হাইপার স্প্লিনিজম বলবো আমরা। হাইপার বলতে বুঝি সবসময় বেশি, তাই না? সো ওইটা আমরা দেখলাম। এখন আমরা দেখি কি এরপরে কি আছে। এরপরে আছে ইম্পেয়ার্ড রেড সেল প্রোডাকশন, অর্থাৎ কমে যায়, রেড সেল প্রোডাকশনটা কমে যাবে, সেইটাই। এখানে আমরা পড়ি কি আছে, ডেফিসিয়েন্সি অফ সাবস্ট্যান্সেস নিডেড ফর আরবিসি প্রোডাকশন। দেখেন এখন সহজ কথায় বলে দিচ্ছে যে আমাদের আরবিসি প্রোডাকশনের জন্য, রেড ব্লাড সেল প্রডিউস করার জন্য যে সাবস্ট্যান্সগুলো দরকার, সেগুলো যদি আমাদের বডিতে কম থাকে, কি কি, আয়রন, ফলেট, ভিটামিন B12, ভিটামিন B6, ভিটামিন সি, প্রোটিন, থাইরক্সিন, এইগুলো কম থাকলে আমাদের আরবিসি প্রডিউস হবে না, ফলে অ্যানিমিয়া হবে। এখন বোন ম্যারো ফেলিওর, আমাদের রেড ব্লাড সেলগুলো কিন্তু বোন ম্যারোতেই ফর্ম হয়, ঠিক আছে। এখন বোন ম্যারো অ্যাপ্লেশিয়া অর বোন ম্যারো ইনফিল্ট্রেশন। এখন আমরা দেখব যে বোন ম্যারো অ্যাপ্লেশিয়াটা আবার কি। দেখেন আমি সবকিছু নোট করে দিয়ে দিছি। বোন ম্যারো অ্যাপ্লেশিয়াটা কি দেখি আমরা। বোন ম্যারো ডাজ নট প্রডিউস নিউ ব্লাড সেল, যেটা বললাম। বোন ম্যারো অ্যাপ্লেশিয়া অর্থাৎ অ্যাবসেন্ট ওয়ার্ড, এই যে এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ বোন ম্যারো যখন নতুনভাবে রেড ব্লাড সেল প্রডিউস করবে না, তখন হচ্ছে সেটাকে আমরা বলবো বোন ম্যারো অ্যাপ্লেশিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি, অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড ক্রনিক ডিসঅর্ডার্স। ক্রনিক কিছু ডিসঅর্ডার্স আছে, যেমন আপনার ইনফেকশন এবং ক্রনিক রেনাল ফেলিওর, ঠিক আছে। রেনাল ফেলিওর হচ্ছে কিডনি ফেলিওর, ঠিক আছে। যখন ক্রনিক কিডনি ফেলিওর হবে বা রেনাল ফেলিওর হবে, তখনও অ্যানিমিয়া হতে পারে। এখন এখানে হচ্ছে আমরা হচ্ছে স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আমরা অ্যানিমিয়াকে আরও 3টা ভাগে ভাগ করতেছি। সেটা দেখেন কি কি, এই যে 3টা ভাগ আছে, সেই 3টা দেখেন, আমি ছবির সাহায্যে বুঝাই দেব। দেখেন প্রথমটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এটা কেন হচ্ছে, দেখেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড ইনইফেক্টিভ আরবিসি প্রোডাকশন, অর্থাৎ ইফেক্টিভ না আরবিসি প্রোডাকশনটা। এরপরে কি, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। এটার কারণ কি, দেখেন ইট ইজ ফাউন্ড ইন ইম্পেয়ার্ড সেল প্রোডাকশন অ্যান্ড হেমোলাইসিস। ইম্পেয়ার্ড অর্থাৎ কমে যাবে, সেল প্রোডাকশন, হেমোলাইসিস কি বললাম যে আরবিসিটা ভেঙে যাবে, তাই না? সো ওইটার কারণে হবে। এবং এখানে বলছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কেন হবে, দেখেন এটা হচ্ছে ইট ডেভেলপ ডিউ টু, দেখেন 2টা কারণ। একটা হচ্ছে মেগালোব্লাস্টিক ইরিথ্রোপোয়েসিস। এটা কেন হচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, দেখেন দেয়া আছে ভিটামিন B12, ফলেট, প্রোটিন। আর নন মেগালোব্লাস্টিক ইরিথ্রোপোয়েসিস, এখানে হচ্ছে ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া, লিভার ডিজিজ এবং হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড যখন এনাফ হরমোন প্রডিউস করতে পারবে না, তখন সেটাকে আমরা বলতেছি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। আচ্ছা, ইরিথ্রোপোয়েসিসটা কি আমরা সেটাও একটু লিখে রাখছিলাম। ইরিথ্রোপোয়েসিস হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আরবিসি তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা বলতেছি ইরিথ্রোপোয়েসিস। তাহলে আমরা বুঝলাম ইরিথ্রোপোয়েসিসটা কি, যে প্রক্রিয়ার মাধ্যমে আরবিসিটা উৎপন্ন হচ্ছে রেড ব্লাড সেল, সেটাকে আমরা বলতেছি ইরিথ্রোপোয়েসিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু সাইজগুলো দেখি। এই যে দেখেন ছবির সাহায্যে,
প্রথমে এই যে সাইজটা দেখতেছি এটা হচ্ছে মাইক্রোসাইটিক, তারপরে দ্বিতীয়টা যেটা দেখতেছি নর্মোসাইটিক, আর লাস্টটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। এখন দেখেন নিচে সাইজ দেওয়া আছে এমসিবি <80, এমসিবি 80 থেকে 100-র মধ্যে, এমসিবি 100-এর কম, এমসিবি 100-র নিচে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সাইজ। ঠিক আছে, দেখেন এমসিবি হচ্ছে আমরা লিখে রাখছি, এমসিবি এর ফুল মিনিংটাও আমরা লিখে রাখছি, সেটা হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম। ঠিক আছে, মিন কর্পাসকুলার ভলিউম অর্থাৎ সাইজ অফ আরবিসি। সো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে, এটা হচ্ছে আমাদের যে কজের যে কি বলবো বিস্তারিত যেগুলা নোট, কজ যেগুলো টার্ম যেগুলো আমরা বিস্তারিত লিখে রাখছি, আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে পুরা কজগুলা কিন্তু লিখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব যে কজেস অফ অ্যানিমিয়া বা কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ। এটা কিন্তু বিএনএমসির যে গত মার্চ 2022-এর ফাইনাল পরীক্ষা এবং অক্টোবর 2022-এর যে সাপ্লি পরীক্ষা সেখানে অলরেডি চলে আসছে। আমরা হচ্ছে ইটিওলজি বা কজের একটা ক্লাসিফিকেশন দেখলাম, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা দেখলাম সেইটাই এখানে সেম। দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। দেখেন যদি দেখেন এই যে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া প্রত্যেকটা আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে শুধু একটা আমি বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এভিস্ট্যাক্সিস। এভিস্ট্যাক্সিস হচ্ছে আপনার নাক দিয়ে যখন রক্ত পড়ে সেটাকে আমরা বলতেছি এভিস্ট্যাক্সিস। ঠিক আছে, আর বাদ বাকি যে কজগুলো আছে এখানে দেয়া প্রত্যেকটা কিন্তু আপনাদের অলরেডি ইটিওলজি ওই যে ক্লাসিফিকেশন, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আমার পড়ানো হয়ে গেছে। সো আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় কিন্তু নোট করে ফেলতে পারেন। আরেকটা আছে, আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে ডিসেম্বর 2021-এ আপনাদের আসছিল সাপ্লি পরীক্ষায়, যেটা যে কজেস অফ অ্যানিমিয়া অ্যামং দ্য ওম্যান ইন বাংলাদেশ। সো শুধুমাত্র এটা মহিলাদের ক্ষেত্রে, ওম্যানদের ক্ষেত্রে যে ওম্যানদের অ্যানিমিয়ার কারণটা কি কি। দেখেন প্রথমে বলছে এক্সেসিভ ব্লাড লস ডিউ টু মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের সময় এক্সেসিভ ব্লাড লস যদি হয়ে যায়। তারপরে ইনএডুকেট আয়রন ইনটেক, তারা যদি আয়রন ইনটেক পর্যাপ্ত পরিমাণে না করে বা আয়রন জাতীয় খাবার না খায়। তারপরে ইন্টারনাল ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং কেমন, পেপটিক আলসার ডিজিজ হলে ইন্টারনাল ব্লিডিং হয়। ঠিক আছে, পেপটিক আলসার যেটা। ঠিক আছে, আচ্ছা এরপরে ইনঅ্যাবিলিটি টু অ্যাবজর্ব আয়রন, অর্থাৎ আয়রন জাতীয় খাবার শুধু খেলে হবে না, সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে বডির হচ্ছে ইউজেবল ফর্মে যাইতে হবে, তাই না? সো আয়রন যদি অ্যাবজর্ব না হয় তাহলে তো আর কাজ হবে না। একটা আছে প্রেগনেন্সি, আর একটা হচ্ছে এন্ডোমেট্রোসিস, এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, এন্ডোমেট্রিওসিস হচ্ছে টিস্যু ফর্মেশন। আমরা একটু এটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। আমাদের ফিমেলদের হচ্ছে ইউটেরাসের 3টা লেয়ার আছে, তাই না? দেখেন পেরিমেট্রিয়াম একদম বাইরেরটা, মায়োমেট্রিয়াম হচ্ছে মিডিল, এবং এন্ডোমেট্রিয়াম হচ্ছে একদম ভিতরের যে লেয়ারটা। ঠিক আছে, এখন আমরা বলতেছি এখানে এন্ডোমেট্রোসিস, এন্ডো মানে বুঝতেছি যে ভিতরে। ঠিক আছে, দেখেন এন্ডোমেট্রোসিসটা কি, দেখেন টিস্যু ফর্মেশন হবে বাইরে। দেখেন এই যে টিস্যু ফর্মেশন হয়েছে এক্সট্রা বাইরের সাইডে, দেখছেন? আচ্ছা আমরা ছবির সাহায্যে বুঝলে হয়তো আমাদের আরো সুবিধা হবে। সো দেখেন টিস্যু ফর্মেশন হয়েছে। আচ্ছা এটা হচ্ছে গেল আমাদের অ্যানিমিয়ার কজ। এখন আমরা দেখব ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা ক্লিনিক্যাল ফিচার অফ অ্যানিমিয়াতে কি আছে দেখি। এটা আসছে আপনাদের হচ্ছে মার্চ 2022-এ একবার আসছে এবং অক্টোবর 2022-এ একবার অলরেডি চলে আসছে। সো এটা বোর্ডেও আসা হয়ে গেছে 2বার। সো দেখেন প্রথমে আছে ফ্যাটিক। ফ্যাটিক হচ্ছে ক্লান্তি বা অবসন্ন, দেখেন বাংলাগুলোও সুন্দর করে লেখা আছে। তারপরে আছে হচ্ছে লিস্টলেসনেস, সেটা হচ্ছে কি উদাসীন। এরপরে হচ্ছে অ্যানোরেক্সিয়া, ক্ষুধাহীনতা বা ক্ষুধা মান্দ। ঠিক আছে, প্যালোর, প্যালোরের সোজা বাংলা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যাবে কি স্কিন, তারপরে নেইলভাজ এবং মিউকাস মেমব্রেন। ঠিক আছে, উইকনেস দুর্বল হয়ে যাবে। তারপরে কি আছে ভার্টিগো, ভার্টিগো কি মাথা ঘুরবে, হেডএক মাথা ব্যথা হবে, ম্যালাইস অর্থাৎ অস্থিরতা বা অসুস্থতা,
আরেকটা আছে ড্রোজিনেস, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার। আরও যদি কিছু ক্লিনিক্যাল ফিচারের কথা বলা হয় সেটা হচ্ছে সোর টাং, ঠিক আছে, জিহ্বায় ঘা হবে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হবে, যেমন কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, ঠিক আছে। আর ট্যাকিকার্ডিয়া হতে পারে। সো ট্যাকিকার্ডিয়াটা কি? এটা হচ্ছে যখন আমাদের হার্টবিট 1 মিনিটে 100 এর বেশি চলে যাবে, তখন আমরা সেটাকে বলতেছি ট্যাকিকার্ডিয়া। 100 বা তার বেশি হার্ট রেট চলে গেলে সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। আরেকটা টার্ম আছে যে ব্র্যাডিকার্ডিয়া, সেটা হচ্ছে 60 বা তার চেয়ে কম, যখন 1 মিনিটে আমাদের হার্ট রেট 60 বা তার কম পাবো আমরা, তখন সেটাকে 60-এর চেয়ে কম যখন পাবো সেটাকে আমরা বলতেছি ব্র্যাডিকার্ডিয়া। তো ব্র্যাডিকার্ডিয়া এখানে নাই, তাও আমি বলে দিলাম। এরপরে আছে প্যালপিটেশন বলে না যে বুক ধরপড় করা, যেটা সেটা হচ্ছে প্যালপিটেশন। আরেকটা হচ্ছে ট্যাকিপনিয়া হচ্ছে কি ওই র্যাপিড ব্রিদিং, অর্থাৎ আমাদের নর্মালের চেয়ে বেশি যখন আমরা 1 মিনিট শ্বাস প্রশ্বাস নিব, তখন হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্যাকিপনিয়া। আমরা যেমন 16 থেকে 20 হচ্ছে আমরা 1 মিনিটে শ্বাস প্রশ্বাস নেই, যখন এই 20-এর অধিক চলে যাবে তখন আমরা বলতেছি ট্যাকিপনিয়া। এবং ব্র্যাডিপনিয়া কি? 12-এর কম যখন আমরা শ্বাস প্রশ্বাস নিব পার মিনিটে 12 বারের নিচে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিব তখন আমরা সেটাকে বলবো ব্র্যাডিপনিয়া। আর এটা হচ্ছে ট্যাকিপনিয়া। তো আমাদের ওইটা নাই, তাও আমি বিপরীতটা হচ্ছে বলে দিলাম, টার্মটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আর একটা হচ্ছে জন্ডিসটা কি? আমাদের বডিতে যখন বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো কি? জন্ডিস, ঠিক আছে। আচ্ছা, এই হলো ক্লিনিক্যাল ফিচার। আরেকটা আছে সিমটমগুলো, দেখেন এখানে আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। রেসপিরেটরি সিস্টেমে দেখেন শর্টনেস অফ ব্রিথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা। তারপরে দেখেন নার্ভাস সিস্টেমে দেওয়া আছে কি? ফেইন্টিং অ্যান্ড ফ্যাটিক মানে ক্লান্ত, ফেইন্টিং মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, হার্টে দেখেন অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাক। স্প্লিনে কি হবে? স্প্লিন এনলার্জমেন্ট হয়ে যাবে, বা স্প্লিনটা সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে। এখন ডাইজেশনে কি? চেঞ্জ ইন স্টুল কালার, আমাদের যে স্টুল কালার আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। মাসেলে কি প্রবলেম হতে পারে? মাসেল পেইন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা কি? স্কিনটা ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা বললাম যে জন্ডিস হবে, সেহেতু স্কিন তো ইয়েলো হবেই। সো এই হলো আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো। এখন আমরা দেখব কমপ্লিকেশনস অফ অ্যানিমিয়া, ঠিক আছে। অ্যানিমিয়ার কমপ্লিকেশনগুলো আমরা দেখব যে কি কি কমপ্লিকেশন আছে অ্যানিমিয়া হলে। সো দেখেন, প্রথমে আছে সার্কুলেটরি কলাপস। কি জিনিস দেখেন, সাইডে সুন্দর করে লেখা আছে, আপনাদের সুবিধার জন্য লিখছি, আপনারা এগুলা পরীক্ষার খাতায় না লিখলেও কোনো প্রবলেম নাই। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে, দেখেন সার্কুলেটরি কলাপসে বলা আছে কমপ্লিট ইন্টারাপশন অফ ব্লাড সার্কুলেশন ডিউ টু ইন্টারাপশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের যখন হচ্ছে ইন্টারাপশন হচ্ছে বাধাগ্রস্ত হবে যখন ব্লাড সার্কুলেশন, ঠিক আছে, যখন হার্ট ঠিকঠাক মতো সার্কুলেট করতে পারবে না, সেটা হচ্ছে সার্কুলেটরি কলাপস, ঠিক আছে। এরপরে দেখেন শক, 2 নম্বরে শক কি আছে? শক ইজ ডিফাইন্ড অ্যাজ এ কন্ডিশন হোয়ার সিস্টেমেটিক বিপি, অর্থাৎ সিস্টেমেটিক ব্লাড প্রেশার ইজ ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ অপর্যাপ্ত টু ডেলিভার অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট টু সাপোর্ট ভাইটাল অর্গানস অর সেলুলার ফাংশন, অর্থাৎ কি? আমাদের বডিতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, আমাদের ভাইটাল অর্গানের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এবং সেলের মানে নর্মাল ফাংশনের জন্য যে যতটুকু অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনটা আমাদের পৌঁছাবে না বা আমরা পাবো না, ইনঅ্যাডিকুয়েট, ঠিক আছে। অক্সিজেন ডেলিভারটা অপর্যাপ্ত, তখন হচ্ছে আমরা শকে চলে যাবে তখন। এরপরে সো এটা কেন যাবে সেটা বললাম, শক হচ্ছে একটা জাস্ট কমপ্লিকেশন। সো এরপরে দেখেন সিসিএফ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, এটা হচ্ছে ফুল মিনিং, এবং এটা কি? হার্ট ডাজ নট পাম্প এনাফ ব্লাড ফর বডি নিডস, অর্থাৎ আমাদের বডিতে যতটুকু ব্লাড প্রয়োজন, হার্ট কিন্তু সেই অনুপাতে ব্লাডটা কিন্তু পাম্প করতে পারবে না, তখন কি হবে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, ঠিক আছে। এরপরে দেখেন কি? কার্ডিয়াক এনলার্জমেন্ট, অর্থাৎ আমাদের হার্টটা সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখেন অলসো কল্ড কার্ডিওমিগালি, এটা দরকার নাই, জাস্ট কার্ডিয়াক এনলার্জমেন্ট আপনাদের লিখলেই হবে। এরপরে সিস্টেমেটিক ও লোকাল ইনফেকশন, গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ গ্রোথ
গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ বাধাগ্রস্ত হবে তার গ্রোথ, মেন্টাল রিটার্ডেশন তার মেন্টাল যে গ্রোথ সেটাও কিন্তু হবে না, এবং ডিলেড পিউবার্টি, ডিলেড অর্থাৎ দেরি, পিউবার্টি অর্থাৎ বয়সন্ধিকাল সেটাও কিন্তু দেরিতে হবে। সো আমরা এটা দেখলাম হচ্ছে অ্যানিমিয়ার হচ্ছে কমপ্লিকেশনগুলো আমরা দেখলাম। সো এখন আমরা দেখব হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার মেডিকেল ম্যানেজমেন্টটা কী কী আছে আমরা একটু দেখি। দেখেন প্রথমে আছে অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড লস, এটা কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আছে অ্যাকিউট ব্লাড লস, ঠিক আছে। তার মধ্যে কি আছে দেখেন, বলছে অ্যাকিউট ব্লাড লস নিডস ইমিডিয়েট কন্ট্রোল অফ ব্লিডিং, অর্থাৎ কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও ব্লিডিং হয় সেটা আমাদের আগে স্টপ করতে হবে। তারপরে কি টু রিস্টোর ব্লাড ভলিউম বাই আইভি ইনফিউশন, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে বা আইভি ফ্লুইড প্রদানের মাধ্যমে আমাদের কিন্তু ওই যে লস অফ ব্লাড হলো সেটা কিন্তু কারেকশন করতে হবে, ঠিক আছে। এই যে নিচে বলা আছে ব্লাড ট্রান্সফিউশন অ্যালং উইথ ট্রিটমেন্ট অফ শক, শকে চলে গেলে ব্লাড ট্রান্সফিউশন দরকার হবে, ঠিক আছে। এরপরে ট্রিটমেন্ট অফ কজেস অফ ব্লিডিং, ব্লিডিংয়ের যে কারণ সেটা ট্রিটমেন্ট করতে হবে। সো আমাদের মেইনলি হচ্ছে কারণগুলো খুঁজে বের করতে হবে, এইটাই হচ্ছে মেইন কথা। এরপরে ক্রনিক ব্লাড লস, দীর্ঘদিন যাবত যদি ব্লাড লস হয়, আমরা কিন্তু সবগুলা পড়ছি। দেখেন ক্রনিক ব্লাড লস ইউজুয়ালি প্রডিউস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে ক্রনিক ব্লাড লস হয়। এরপরে দ্য এক্স্যাক্ট কজ শুড বি ডিটেক্টেড, আমাদের এক্স্যাক্টলি যে কারণ সেটা কিন্তু নির্ণয় করতে হবে। এরপরে ট্রিটমেন্ট শুড বি প্ল্যান্ড অ্যাকর্ডিং টু স্পেসিফিক কজ, যেটা বললাম ট্রিটমেন্ট আমাদের কিসের উপরে প্ল্যান করতে হবে, যে আমাদের কারণটা কি সেটার উপরে ট্রিটমেন্টটা আমাদের প্ল্যানিং করতে হবে যে কী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। এরপরে অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড সেল ডিস্ট্রাকশন, অর্থাৎ ওই যে ব্লাড সেল ভেঙে যায় সেটার কারণে। দেখেন এখানে বলতেছে ইট রিকোয়ার্স আইডেন্টিফিকেশন অফ অ্যাকচুয়াল কজ, সেটাই যে আমাদের অ্যাকচুয়াল যে কজ সেটা আইডেন্টিফাই করতে হবে। ট্রিটমেন্ট অফ স্পেসিফিক হেমোলাইটিক ডিসঅর্ডার, স্পেসিফিক হেমোলাইটিক যে ডিসঅর্ডার সেটা ট্রিটমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল থ্যালাসেমিয়া আমরা কজে পড়ছি, তাই না। আচ্ছা, এরপরে অ্যানিমিয়া ডিউ টু ডিক্রিজ ব্লাড সেল ফর্মেশন, ব্লাড সেল ফর্মেশনের কারণে যেটা হয়, দেখেন এইগুলো কিন্তু সব আমাদের পড়া হয়ে গেছে। কি বলছে, ইট ইজ মেইনলি ডিউ টু ডেফিসিয়েন্সি স্টেটস অ্যান্ড বোন ম্যারো ডিসঅর্ডার্স, বোন ম্যারো ডিসঅর্ডার্সের কারণে স্পেসিফিক ডেফিসিয়েন্সি অফ আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো আমরা সব পড়ছি, ঠিক আছে। এখন দেখেন কি ট্রিটমেন্ট টু বি ডান উইথ রিপ্লেসমেন্ট থেরাপি অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস, ট্রিটমেন্ট আমাদের কি করতে হবে, রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন এই যে স্পেসিফিক নিউট্রিয়েন্টগুলো যেমন আয়রন, ফলিক অ্যাসিড, এইগুলা কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো আমরা দিব। এরপরে বলতেছে অ্যানিমিয়া ইন কেস অফ বোন ম্যারো ডিপ্রেশন, এখন কি বলতেছে দ্য স্পেসিফিক কজ, যেমন ড্রাগ, টক্সিন আইডেন্টিফাইড, কিছু আমরা পড়ছি কজে যে কিছু ড্রাগ বা টক্সিনের কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এরপরে বলতেছে কি ট্রিটমেন্ট টু বি পারফর্মড বাই রিমুভাল অফ অফেন্ডিং এজেন্টস, অর্থাৎ এই যে এজেন্টগুলা যদি সে ড্রাগ ইনটেক করে সেই ড্রাগগুলা বন্ধ করে দেওয়া, কজ আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করা, এইটাই হচ্ছে আমাদের অ্যানিমিয়ার মেইন ম্যানেজমেন্ট। সো এটা আমরা পড়লাম মেডিকেল ম্যানেজমেন্ট। সো এখন আমরা দেখব হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া, ঠিক আছে। অ্যানিমিয়ার নার্সিং ম্যানেজমেন্ট আমরা সরাসরি হচ্ছে পয়েন্টে চলে আসি। প্রথমে আছে হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেইন্টস, তার প্রেজেন্ট কোনো কমপ্লেইন আছে কিনা, ঠিক আছে। পাস্ট ইলনেস, তার পূর্বে কোনো ধরনের অসুস্থতা বা ইলনেস ছিল কিনা। ক্রনিক ডিজিজ, তার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, যেমন কনস ডিজিজ বললাম, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ওইগুলো আমরা হিস্টোরি নেব। প্রেজেন্স অফ ইনফেকশন, যেমন ওয়ার্ম ইনফেস্টেশন, ঠিক আছে। এই যে দেখেন ওয়ার্ম ইনফেস্টেশন এখানে দিয়ে দিছে। এরপরে কি এক্সপোজিয়ার টু মেডিকেশন, কোনো স্পেসিফিক মেডিকেশন, তারপরে পয়জেন, তারপরে তার ডায়েটারি হ্যাবিট, সে কোন ধরনের খাবার খায়, তারপরে হচ্ছে বিহেভিয়ার প্রবলেম লাইক পিকা, যেমন অস্বাভাবিক বস্তু খাবার প্রবণতা, এখানে লেখা আছে বাংলায় দেখেন। অ্যান্ড হিস্টোরি অফ ফ্যামিলিয়াল ডিজিজ ইন ইমপ্রুভমেন্ট অ্যাসপেক্ট অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে বংশগত যেগুলো আছে না, ওই যে SLE, তারপরে থ্যালাসেমিয়া, ওইগুলোরও হিস্টোরি নেব যে আপনার আগে কারো এরকম সমস্যা ছিল কি না, ঠিক আছে। সো এইটা। এরপরে বলতেছে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন,
ফিজিক্যাল এক্সামিনেশন কি প্যালোর অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন উইথ দ্য সাইন্স অ্যান্ড সিমটমস রিলেটেড অ্যানিমিয়া। সো আমরা এই যে স্কিনটা দেখবো কি ফ্যাকাশে হয়ে গেছে, প্যালোরের বাংলা হচ্ছে ফ্যাকাশে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাসেসমেন্টটা দেখি। অ্যাসেসমেন্টে বলা আছে কি হাইট, আমরা হচ্ছে দেখেন বলা আছে অ্যাসেসমেন্ট অফ অ্যানথ্রোপোমেট্রিক ডাটা সাচাস। এই অ্যানথ্রোপোমেট্রিক হচ্ছে কি, অ্যানথ্রোপোমেট্রিক বলতে হচ্ছে হিউম্যান মেজারমেন্ট, একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক ওয়ার্ড। অ্যানথ্রোপোস মানে হচ্ছে হিউম্যান, আর মেট্রন মানে হচ্ছে মেজার, ঠিক আছে। সো অ্যানথ্রোপোমেট্রি মানে হচ্ছে হিউম্যান মেজারমেন্ট, যদি অ্যাকুরেট বাংলা আমি বলি, একটা গ্রিক শব্দ। সো দেখেন হাইট, ওয়েট, তারপরে MUAC মিড আপার আর্ম সার্কামফারেন্স। এখন এই MUAC সম্পর্কে বুঝতে গেলে আমার একটু নিচে আসতে হবে। দেখেন আমরা কিন্তু শাকির টেপ দিয়ে এটা পরিমাপ করি, ঠিক আছে। দেখেন এই যে আমরা হাতে এটা পরিমাপ করতেছি, এটার মাধ্যমেও এটাও কিন্তু আমরা অ্যাসেস করব, ঠিক আছে। সো এটা অ্যাসেস করার মাধ্যমে আমরা হচ্ছে বাচ্চা ম্যাল নিউট্রিশন আছে কিনা সেটাও চেক করতে পারি, ঠিক আছে। সো এটা আমরা পরবর্তীতে আরও একটা ক্লাসে জানবো। যে এইটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। আমরা টেপের সাহায্যে তার হাতের দেখবো যে তার হচ্ছে কত সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে, মাপার পরে। সো এটা হচ্ছে মিড আপার আর্ম। এরপরে আছে স্কিন ফোল্ড থিকনেস। স্কিন ফোল্ড থিকনেস দেখেন এই যে সাইডে ছবি দেওয়া আছে সুন্দর করে, আমাদের স্কিন ফোল্ডের মানে কতটা থিক সেটা দেখা হচ্ছে, পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে। দেখেন এইটা একটা পরিমাপ, ঠিক আছে। স্কিন ফোল্ড থিকনেস অর্থাৎ ফোল্ড মানে তো ভাঁজ করা। সো ভাঁজ করলে আমাদের থিকনেসটা কতটুকু হচ্ছে স্কিনের, ঠিক আছে। দেখেন ছবিতে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপরে আছে হেড অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স, অর্থাৎ মাথায় যদি মাথার চারপাশে এবং চেস্টে অর্থাৎ বুকের সাইড, বুক থেকে পিছন পর্যন্ত যদি আমরা ফিতে দিয়ে মাপি যে কতটুকু পাচ্ছি, যেমন মাথায় যদি আমরা সেন্টিমিটারে মাপি, আমরা মূলত 35 সেন্টিমিটার যদি পাই সেক্ষেত্রে আমরা নর্মাল বলি, ঠিক আছে। সো এটা হচ্ছে হেড সার্কামফারেন্স বলে, এবং চেস্ট অর্থাৎ বুকে সামনে থেকে পিছন পর্যন্ত মাপা সেটা। এরপরে আছে অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন, রিভিউ অফ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। সো এইগুলা হচ্ছে আমার গেল হচ্ছে অ্যানিমিয়ার হচ্ছে পুরাটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট।